আমার আপনাদের মাধ্যমে প্রণাম জানাই। সমকাল কথা পত্রিকার সম্পাদক সুবীর মুখোপাধ্যায় আছেন, শিশু সাহিত্যিক অধীর বিশ্বাস, এবং আমার আরেকজনের নাম বলতেই হবে, ঝুমুরদি, খুব বিখ্যাত মানুষ, বিখ্যাত সাংবাদিক আনন্দবাজারে, সুদেষ্ণা রায়। উনি না থাকলে আমার কিন্তু কলকাতার সিরিয়ালের জগৎ বা এই জগৎটা দেখাই হতো না। ওনাদের সাথে পারিবারিক একটা সম্পর্কের ভিত্তিতে, যাই হোক, আমাকে উনি প্রথম চেনান এই জায়গাগুলো, ওনার রেফারেন্সই প্রথম, বলতে কোনো দ্বিধা নেই আজকে। এইটুকু সম্বল করি, তারপরে মাথার মধ্যে যা ছিল, যা দেখেছি বা দেখি এই পৃথিবীটাকে, প্রথমে প্রগতি লেখক সঙ্গের খর্দা শাখার সম্পাদক, ফলে একটু সমাজ সম্বন্ধে আগ্রহী বটেই। সেই জন্য যেভাবে দেখেছি সেটাই পূর্ণভূমিতে চেষ্টা করেছি তুলে ধরার। পূর্ণভূমিটার মধ্যে কি আছে সেটা যদি দর্শকদের আরেকবার একটু বলেন। পূর্ণভূমিতে আপনাকে দুটো লাইনে বলে দিতে পারি পূর্ণভূমি বিষয়টা কি। ছবিটাতে ডায়লগ তো খুব কম, ডকুমেন্টেশনের ফর্মেই করেছিলাম ছবিটা, মন্তাজ, নানা রকম ছোট 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 দৃশ্য, খণ্ড দৃশ্য, সেগুলোকে জুড়ে একটা ছবি। ডিজিটাল ভারতের আড়ালে ডাস্টবিন থেকে খাবার খুঁজে বেড়ানো এক ভারতের গল্প। এত উন্নতি, এত উন্নয়ন, চারিদিকে আপাত দৃষ্টিতে ঝা চকচকে এক ভারতবর্ষ দেখানো হচ্ছে, কিন্তু তার আড়ালে আমি দেখতে পেয়েছিলাম প্রদীপের নিচে যে অন্ধকার, সেই অন্ধকারটাকে তুলে ধরতে চেয়েছি। আর একটা জিনিস তুলে ধরতে চেয়েছি যে এত এই বিজ্ঞানের উন্নতি বলা হয়, কিন্তু আমার এটা খুব যন্ত্রণা দিয়েছিল। করোনা যখন সারা দেশ আক্রান্ত হলো, তখন দেখলাম সবাই, হাজার হাজার লোক থালা বাজাচ্ছে করোনার প্রতিকার হিসাবে। এটা আমি মেনে নিতে পারিনি। এসব সবকিছু মিলিয়েই পূর্ণভূমি। হ্যাঁ, আমাদের পূর্ণভূমিকে এমন হওয়ার কথা ছিল যে কেউ খেতে পাবে, কেউ পাবে না, কেউ ঝা চকচকে জীবন যাপন করবে, কারো গায়ে ছেঁড়া জামা থাকবে, কারো ছাদ থাকবে না। এই পূর্ণভূমি তো আমরা কেউ চাইনি। আর যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন লড়াই করে, তারা বোধহয় এই পূর্ণভূমির স্বপ্নে স্বাধীনতা এনে দেননি। তাই আমি কিছুটা এই পূর্ণভূমি, এই সব নামটাও কিছুটা আমি ব্যঙ্গ করেই ব্যবহার করেছিলাম, পূর্ণভূমি। একটা দিকে একটু খানিক আসবো, এই যে মানে সকলেই জানেন আপনার বাবার কথা, যে উনি যে এত বড় একজন সাহিত্যিকার, বা বলুন যে দিকে এতটা, যে ওনার জীবনের কোনো প্রভাব আপনার জীবনে, এবং বিতর্কিত ভাবে কিন্তু জানা যায় যে এমন ভাবে কিছু লোক বলেনও যে হয়তো তার মানে তার নাম দিয়েই হয়তো আপনি আজকে এতটা বড় জায়গায় উঠেছেন, কিন্তু এটা কি কোনোভাবেই সত্যতা যাচাই করে? তার কারণ আপনাকে আমরা যেরকম ভাবে বিগত বছর ধরে দেখে এসেছি, তাতে এটা কি কোনো জায়গায়, মানে আপনি তাদের উদ্দেশ্যে নিন্দুক, বিতর্ক সে যে কোনো ভাবেই হতে পারে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন সবটা বিষয় নিয়ে? আর বাবার প্রভাব নিজের প্রতি কতটা পড়েছে? যারা বলেন, হ্যাঁ, এটা আমার কানেও এসছে, ঠিকই বলেছেন। অনেকে বলেন, শুনেছি, আমার সামনে বলেন না, হয়তো পিছনে বলেন, ঠিকই শুনেছেন আপনারা। দেখুন, বাবার কাজ, বাবার জীবনযাপন, তার সাহিত্য লেখা, তার সামাজিক কাজ, রাজনীতি আদর্শ, সবকিছু আমাকে অনুপ্রাণিত তো আজও করে, আমার মৃত্যুর আগের দিন পর্যন্তও করবে। কিন্তু বলতে দ্বিধা নেই, আপনারা তো আমার থেকে অনেক বেশি খোঁজ রাখেন, মানুষের সাথে মেশেন, খোঁজ করে দেখবেন, অনেক মানুষ আছেন যারা জানতেনই না যে আমি সাহিত্যিক দেবকুমার ঘোষের ছেলে। এটা অনেকে জানতেনই না, কারণ আমি এই পরিচয়টা কোনোদিন কোথাও দিইনি। আর বাবা চলে যান তখন আপনারা আনন্দবাজার, বসুমতী, এরকম 8-10টা, তখনকার দিনে, আজ থেকে 35 বছর আগে, আমি তখন নাবালক। দেখবেন ওই রিপোর্টগুলোতে লেখা আছে একমাত্র নাবালক ছেলেকে রেখে চলে গেছেন। তা 35 বছর আগে একটা মানুষ চলে গেছেন, তা আমি তখন তো শিল্প সাহিত্য করার আমার সুযোগই নেই, আমি তখন তো নাবালক, পড়াশোনা করছি। আর পরবর্তীকালে আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি জীবনেও কখনো, আমার এটা নীতি বিরুদ্ধ ছিল, কারোরই নাম বা যা ব্যবহার করে কোথাও এগিয়ে যাওয়া বা পিছনের দরজা দিয়ে কোথাও কিছু খুঁজে পাওয়া আমার সাফল্য, এটাকে আমি আজও বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতা দিয়ে দক্ষতা অর্জন করতে হয়, তারপরে মানুষ সেই দক্ষতার মূল্য দিতেও পারে, নাও দিতে পারে। আমি তাই করেছি। যে মানুষগুলোর কাছে আমি অযাচিতভাবে কৃতজ্ঞ, তাদের নাম, আরো অনেকের নাম বলা হলো না, তাদের কথা দু একজনটা বললাম। তাহলে আমি আগ বাড়িয়ে আপনাকে এখন বলতাম না সুদেষ্ণা রায়ের নাম, বলতাম না। আমি ওটা যে কোনোভাবে আড়াল করতে পারতাম। আমি বলতাম না আপনাকে যে সমকাল কথা পত্রিকার সুবীর মুখোপাধ্যায় আমাকে লেখার জন্য ঠেলেছে, বা
এবার শিক্ষা দেখুন তো সবার কাছ থেকে প্রতি মুহূর্তে মানুষ প্রায় কৃতজ্ঞ হয়, কিন্তু আমি বাবার নাম আপনাকে একটা রেফারেন্স হিসেবে বলতে পারি, একটা একটা নাম বলতে আমার কোনো দ্বিধা নেই। সোদপুর খর্দার খুব স্বনামধন্য মানুষ, তিনি এই ৮-৯ মাস আগে জেনেছেন যে আমি দেবকুমার ঘোষের ছেলে। তারপরে উনি আমাকে চিনতেন, আমার মতো করে চিনতেন কৌশিক ঘোষকে। আমি ভালো অভিনয় করি কি ভালো আবৃত্তি করে চিনতেন। তিনি জেনেছেন সেদিনকে, আমি নামটা বলেই দিই আপনাকে। অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার নাতিকেও আপনারা খুব চেনেন, খুব বিখ্যাত গায়ক পর্ণাভ। তার দাদু মাননীয় কুলদেবসত রায় মহাশয়, আমি নাম নাম করে বলে দিলাম। তিনি জেনেছেন ১ বছর আগে একটি অনেক অনুষ্ঠানে তিনি সভাপতি হতেন, আমি হয়তো সঞ্চালনা করেছি, আমার লেখা পড়েছেন। কারো কাছ থেকে হঠাৎ শোনেন যে আমি দেবকুমার ঘোষের ছেলে, তখন উনি বাড়িতে আমায় ডেকে পাঠান যে এত কথা ওর সাথে এতবার এত জায়গায় হয়েছে, ও একবার ওর বাবার কথা বলেনি কখনো। হ্যাঁ, তাহলে আমি তো ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিতাম, আশীর্বাদ করে দিতাম। কোট আনকোট যেটুকু বললাম ঠিক এই শব্দগুলো উনি বলেছিলেন। হ্যাঁ, তারপরে আমি ওনার বাড়িতে যাই। স্বাভাবিকভাবে এবার বাবার জানার পরে আরেকটু স্নেহ আমার প্রতি বাড়ে। এরকম প্রচুর মানুষ আছে, আপনারা খোঁজ করে দেখবেন, তারা এখনো হয়তো জানেন না। একপাক্ষিকভাবে কয়েক মানুষ জানতেন আর কয়েক মানুষ জেনে সেটাকে অপব্যবহার করেছে, মানে হ্যাঁ, হ্যাঁ, এরকমই একটা তাই আমি জীবনে ব্যবহার করিনি, মানে কারো কাছে কোথাও কোথাও। এবার যারা জানতেন অল্প বয়স থেকেই, আমাদের বাড়িতে সেই সময়তে সাহিত্য জগতে শিল্প জগতের ওই সময়তে প্রায় পশ্চিমবঙ্গের বিখ্যাত মানুষ সবাই বাবার জন্য সবাই আসতেন। তাদের মধ্যে কারো কারো মনে ছিল যে ওনার ছেলের নাম কৌশিক, সেটা হতে পারে, কিন্তু তাদের কাছে আমি যেতাম না কোনোদিন। এটা একদম সর্বই মিথ্যা কথা। যে কেউ বলে থাকেন এটা শুধুমাত্র তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলেন। মানে আমার সামান্য যদি কোনো দক্ষতা থেকে থাকে, সেই দক্ষতাটাকে একটু খাটো করা যাবে এটা বললে পরে এই জন্য বলেন। আচ্ছা, এই পূর্ণভূমির পর মানে এত সুন্দর হুম। একটা পুরস্কার পেয়ে অবশ্যই আগামী দিনে কাজ করার ইচ্ছে বা চাহিদাটা বেড়ে যায়। তো যতদিন অবধি থাকবেন সামাজিকভাবে কি বার্তা দেবেন এবং আগামী দিনে কি কি কাজ করার অভিজ্ঞতা থাকবে সেটা একটু যদি বলতেন। দেখুন, আমার কাছে ছবি বা আমি লেখালেখি নিয়মিত করি। আপনারা হয়তো জানেন, মানে এবারও শারদ সংখ্যা কালান্তরে আমার লেখা বেরিয়েছে। কিছুদিন আগে একটা রাম মন্দির সংখ্যা দৈনিক কালান্তর, তাতেও আমার গল্প বেরিয়েছে। লিখি। আমার কাছে লেখা বা কথা সাহিত্য বা সিনেমা বা আবৃত্তি কোনোটাই মানে সমাজকে বাদ দিও না, মনোরঞ্জনের জন্য নয়। আমি আগামী দিনে ছবি অবশ্যই করব যদি সুযোগ পাই, কারণ ছবিতে তো অর্থনৈতিক একটা সাহায্য দরকার হয়। যদি পাই এরকম সাহায্য আবার অবশ্যই করব, এবং সেই ছবি বারবারই করব এই পুণ্যভূমির মতনই। আমি সমাজে যে ব্যাধিগুলো রয়ে গেছে সেগুলোকেই নির্দেশ করব। আমি মনোরঞ্জনের জন্য ছবি করব না। এটা একদম আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করেছি যে আমি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য ছবি করব না। আমি সবসময় ছবি করব আমার সময়, আমার দেশ, আমার কাল, আমার আশেপাশের মানুষ, তাদের জীবন যন্ত্রণা, প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য যে লড়াই, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। সেই গল্পই আমি লিখব ক্যামেরাতে। অসংখ্য ধন্যবাদ। এই যে আজকের যে একটা যে এমন একটা সুন্দর সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, তার জন্য ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় কিন্তু আগামী দিনে আবারও চোখ রাখতে হবে এবং আগামী দিনে যে ধরনের কাজ আপনারা আমাদের চ্যানেলে দেখতে পান তার থেকেও আরো সুন্দর সুন্দর